তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার যে 5 নম্বর সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে। প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে, প্রাচীন যুগের ভাষা নয় কি বলতো? এটা কিন্তু তোমার ইংরেজি ভাষা। বেলুর মঠ স্থাপনে অর্থ সাহায্য করেন কে করেন? এটা কিন্তু মিস মুলার। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে তখন মেঘের রং ছিল কেমন ছিল? কামরাঙা লাল মেঘের মতো। আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে তা কি? এটা কিন্তু তোমার কুন্দ ফুলের হাসি। অপরিচিত ব্যক্তিটি রাধারানীর মালার দাম নির্ধারণ করেছিল, এটা কিন্তু 4 পয়সা নির্ধারণ করেছিল। আলকাত্রা, আলপিন, আনারস, আচার কোন ভাষার শব্দ? এটা কিন্তু তোমার পর্তুগিজ ভাষার শব্দ। ঠিক আছে। আচ্ছা, রাধারানীর মায়ের জন্য পথ্যের জন্য কি করেছিল? রাধারানী তার মায়ের পথ্যের জন্য নিজের হাতে বনফুলের মালা গেঁথে মাহেশের রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। আবহমান কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে? আবহমান কবিতায় একগুঁয়ে বলতে সেই সব প্রবাসীকে বোঝানো হয়েছে যারা প্রকৃতিলগ্ন জন্মভূমির গ্রাম জীবনের অনাবিল সৌন্দর্য উপভোগের নেশায় বারে বারে ফিরে আসে। কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে? কামরাঙা লাল মেঘকে দেখে কবির মৃত মনিয়ার মতো মনে হয়েছে। নতুন আমদানিও বন্ধ করা যাবে না। কি আমদানি বন্ধ করা যাবে না? এটা কিন্তু তোমার বিদেশি শব্দের আমদানি বন্ধ করা যাবে না। কি বিশেষ্যপদ কাকে বলে? যে পদের দ্বারা কোনো বস্তু, ব্যক্তি, স্থান, জাতি, গুণ, অবস্থা, কার্য, সংজ্ঞা, সমষ্টি ইত্যাদি বোঝায় তাকেই কিন্তু বিশেষ্যপদ বলে। আর এই বিশেষ্যপদ কত প্রকার বলো তো? বিশেষ্যপদ সাধারণত 5 প্রকার: সংখ্যাবাচক বিশেষ্য, শ্রেণীবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। দেখো প্রশ্নটা দেখো, না হইলে আমার মা খেতে পাবে না, তা নেই। বক্তা কে? বক্তার মনের এরূপ দ্বিধার কারণ কি? এটা আমি পিডিএফ তৈরি করেছি, চলো পিডিএফ থেকে দেখি। উদ্ধৃতাংশটি বক্তা রাধারানীর নামের 11 বর্ষীয়া এক বালিকা। মায়ের অসুস্থতার কারণে পথ্য জোগাড় করার জন্য রাধারানী বনফুলের মালা গেঁথে মাহেশের রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে মেলা তেমন জমে না ওঠায় বনফুলের মালা বিক্রি হয়নি। বৃষ্টির রাতে অন্ধকার পথ চিনে বাড়ি আসার সময় এক অপরিচিতের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই ব্যক্তি রাধারানীকে নিরাপদে বাড়ি ফেরার কাজে সাহায্য করেছিল। তাই এই আগন্তুক ব্যক্তিকে রাধারানী বনফুলের মালা কিনে নিতে চাইলে রাধারানী দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কারণ উপকারী ব্যক্তির কাছ থেকে মালা বিক্রির পয়সা নিতে তার সংকোচ হয়। আবার পয়সা না নিলে তার পীড়িতা মায়ের পথ্য জোগাড় করাও অসম্ভব। এইরূপ পরিস্থিতিতে রাধারানীর মনে দ্বিধা দেখা দেয়। আচ্ছা, তোমরা চেনো না, বক্তা কাকে চেনার কথা বলা হয়েছে? আলোচ্য উক্তিটিতে পদ্মলোচন সাহা রথের মেলা থেকে ফেরার পথে যে অচেনা ব্যক্তির সঙ্গে রাধারানীর সাক্ষাৎ হয়েছিল তাকে চেনার কথা বলা হয়েছে। এটা কিন্তু তোমার কে বলেছে বলো তো? এই সেই অচেনা ব্যক্তি রাধারানীর ফুলের মালা, বনফুলের মালা পয়সার বদলে টাকা দিয়ে কিনে তাদের উপকার করেছিল। তিনি আবার পদ্মলোচন সাহার কাপড়ের দোকানে গিয়ে নগদ মূল্যে রাধারানীর জন্য কাপড় কিনে পাঠিয়েছিলেন। পদ্মলোচন সাহা প্রথমে মনে করেছিল উদ্দিষ্ট ব্যক্তি হয়তো রাধারানীর পরিচিত, কিন্তু কাপড় দিতে এসে যখন সে জানতে পারে রাধারানীরা কেউই তাকে চেনেন না, তখন কিন্তু এই কথাটাই বলেছিল। আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে তখন আমি টের পাই। আমি কে? এখানে আমি বলতে স্বয়ং কবি জীবনানন্দ দাশ। আচ্ছা, তিনি কী টের পান? সন্ধ্যার সূচনায় আকাশে 7টি তারা ফুটে উঠলে সৌন্দর্য পিয়াসী মন দিয়ে ঘাসের ওপর বসেন, তখন তিনি বঙ্গ প্রকৃতির মায়াময় সৌন্দর্য ও বিচিত্র গন্ধের মাঝে টের পান যে বাংলাদেশের প্রাণের স্পন্দন। নিঃসর্গ প্রকৃতির ক্ষুদ্র সাধারণ অনুষঙ্গও কবির চোখে ধরা পড়ে পরম মুগ্ধতায়। বাংলার সান্ধ্য সৌন্দর্যে আবিষ্ট কবি প্রকৃতির তুচ্ছাতি তুচ্ছ উপাদানের মধ্যেই বাংলাদেশের প্রাণের হদিশ খুঁজে পান। আচ্ছা, সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মেখে কে কেন ঘাসের গন্ধ মাখে? প্রবাসী মানুষের সারা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখার কথা বলা হয়েছে। জন্মভূমির সঙ্গে মানুষের যে নারীর অবিচ্ছেদ্য বন্ধন তা দূরে চলে গেলে তাকে আরও বেশি করে অনুভূত হয়। যখন যে সে স্বদেশে প্রত্যাবর্তন করে তখন সেখানকার সমস্ত কিছুই তার মধ্যে একাত্মতা অনুভব করে। চিরপরিচিত জন্মভূমি সামান্য ঘাসকেও তার আপন বলে মনে হয়, তাই ঘাসের গন্ধ মেখে সে তৃপ্তি লাভ করে। বাংলা ভাষায় কোন কোন ভাষার প্রভাব বেশি
তা কেন বেশি? বাংলা ভাষায় সংস্কৃত, আরবি, তারপরে তোমার ফার্সি, ইংরেজি ভাষার প্রভাব বেশি। আচ্ছা, একটি ভাষা আত্মনির্ভরশীল না হলে অন্য ভাষার দ্বারা দ্রুত প্রভাবিত হয়। ভাষাতত্ত্ব আলোচনায় ভাষা প্রভাবিত হওয়ার নানা কারণ লক্ষ্য করা যায়। তার মধ্যে অন্যতম হলো জন্মগত প্রভাব। এবার ভারতীয় আর্য ভাষার বিবর্তনের স্তরে জন্ম নেওয়া বাংলা ভাষার ওপর সেই ভাষার অগ্রজ ভাষা সংস্কৃত, আর ভাষার গভীর প্রভাব জন্মসূত্রেই প্রাপ্ত। দ্বিতীয়ত, অন্য জনগোষ্ঠীর প্রভাব, তাদের সঙ্গে আদান প্রদান, ভাব বিনিময়ের, ব্যবসায়িক, রাজনৈতিক ইত্যাদি কারণে ভাষা কিন্তু প্রভাবিত হয়েছে। মধ্যপ্রাচ্যের শাসকদের শাসনকালে বাংলা, আরবি, ফার্সি প্রভাবিত হয়ে ভাষা হয়ে ওঠে সহজেই। তারপর আবার ইংরেজি শাসনে ইংরেজি ভাষার প্রভাব পুষ্ট হয়। এই প্রভাব কালক্রমে এতই বৃদ্ধি পায় যে ইংরেজি মারফত অন্য কোনো ভাষা থেকে নেওয়ার কাজ আজও চলছে। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। তুমি কে? এখানে তুমি কিন্তু বলতে স্বামী বিবেকানন্দর অন্যতম একজন শিষ্যা মিস নোবেলকে, এটা নোবেল হবে, হ্যাঁ তোমরা ঠিক করে নেবে, নোবেলকে বুঝিয়েছেন। পরাধীন ভারতবর্ষের প্রায় প্রতিটি মানুষই অজ্ঞ, সে অশিক্ষিত, কুসংস্কারে পরিপূর্ণ। ইংরেজদের দাসত্ব করতে তাদের ন্যূনতম লজ্জাবোধটুকু ছিল না। আধুনিকতার ছোঁয়ায় তাদের মধ্যে এতটুকুও ছিল না, বরং ভয়েই হোক বা ঘৃণায় ইংরেজ জাতি তাদের স্পর্শ সম্পর্কে একটা বিরাট ধারণা। তাই স্বামীজি তাদের উদ্দেশ্যেই মিস নোবেলকে এই উক্তিটি করেছেন। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। সে কোথা থেকে ফিরল? রাধারানী উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র রাধারানীর বড় মানুষের মেয়ে। তার বয়স 11 পরিপূর্ণ হয়নি, সে নিতান্তই বালিকা। আগে তাদের অবস্থা ভালো থাকলেও বর্তমানে দুর্দশা দেখা দিয়েছে। রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হলে রাধারানীর মায়ের পত্রসংস্থানে কিছু বনফুলের মালা তুলে মালা গেঁথে মহেশের রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল। আকস্মিক ঝড় বৃষ্টিতে হাত ভেঙে গেলে রাধারানীর মালা বিক্রয়ে ব্যর্থ হয়ে অশ্রু সজল চোখে ভাঙা হাট থেকে বাড়ির পথে অগ্রসর হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশে অসুস্থ মায়ের পথ্য জোগাড় করার উদ্দেশ্যে কতগুলি বনফুলের মালা গেঁথে মহেশের রথের মেলায় মালা বিক্রি করার জন্য রাধারানী রথের হাটে গিয়েছিল। রথের টান অর্ধেক হতে না হতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। প্রথম দিকে রাধারানী মনে করে যে বৃষ্টির কারণে সে একটু ভিজলে, বৃষ্টি থামলেই আবার লোক জমবে, রাধারানী বনফুলের মালা বিক্রি করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি না থামার কারণে লোক জমে না এবং মেলাও কিন্তু বসে না। সন্ধ্যা রাত গভীর হয়ে যাওয়ায় রাধারানীর বিফল মনোরথ কাঁদতে কাঁদতে কর্দমাক্ত পিছল পথ ধরে বাড়ি ফেরার চেষ্টা করে। আচ্ছা, পত্র সাহিত্য বলতে কী বোঝো? চিঠিতে কি পত্র সাহিত্যের দৃষ্টান্ত লক্ষ্য করা যায় যুক্তিসহ লিখতে বলা হয়েছে। এখানে দেখো, এখানে চিঠি তখনই পত্র সাহিত্যে পরিণত হয় যখন ভাবনা ও লেখনীর গুণে তোমার জীবন ও সমাজের নানান বৈশিষ্ট্য মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে। ব্যক্তিগত চিঠি ব্যক্তিগত সীমা অতিক্রম করে সৃজনশীল হয়ে ওঠে। লেখকের অভিজ্ঞতা, চেতনা ও দর্শন ও সাহিত্যের আঙ্গিকে পাঠককে সমৃদ্ধ করে। বাংলা সাহিত্যের এরূপ পত্র সাহিত্যের নানান উদাহরণ রয়েছে, যেমন রবীন্দ্রনাথের ঠাকুরের ছিন্নপত্রাবলী, শৈলশহর আলমোড়া থেকে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে লেখা বিবেকানন্দ এক পত্র ব্যক্তিগত পত্র হয়ে পত্র সাহিত্যে মর্যাদা পেয়েছে। বিবেকানন্দ উক্ত পত্রে মিস নোবেলকে, এটা নোবেল, নোবেলকে ভারতবর্ষের সামাজিক প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতি লিখে এদেশে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। এই আমন্ত্রণ পত্রে তিনি মিস নোবেলকে সামাজিক গঠনমূলক কর্মপ্রণালীর একটি রূপরেখা করেছেন। কিন্তু রচনশৈলীর গুণে ব্যক্তিগত পত্রই পত্র সাহিত্য হয়ে উঠেছে। লেখকের অভিজ্ঞতা, অনুভব ও আন্তরিক আবেগ সমৃদ্ধ এই চিঠিটি 19 শতাব্দীর কলকাতায় মার্জিত কথ্য ভাষার রচিত। উপমা এবং তৎসম বিদেশি শব্দ ব্যবহারের পাশাপাশি তৎকালীন ভারতীয় সমাজচিত্র রচনাটিকে উৎকর্ষতা দিয়েছে এবং এর প্রত্যেকটি ছত্রে দারিদ্র্যপীড়িত, পরাধীন ভারতবাসীর মর্মযন্ত্রণা ও নারী উন্নতির প্রতিবন্ধকতা নিয়ে রচিত। ব্যক্তিগত পত্র কিভাবে সর্বজনীন হয়ে ওঠে তার চিঠি অন্যতম উদাহরণ। 19 শতাব্দীর ভারতীয় সমাজের বাস্তব চিত্র যেমনভাবে প্রকাশ পেয়েছে তার রচনাশৈলীর গুণে এটি একটি সাহিত্য হয়ে উঠেছে। উপরিক্ত কারণগুলির উপর নির্ভর করে এই চিঠি কিন্তু একটা ঐতিহাসিক ভাষ্য। নেবে না তার যন্ত্রণা, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তাৎপর্যটা ব্যাখ্যা করো। এটা আলোচনা করছি না, এটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নেবে, ঠিক আছে?
এবার সাথের যে 2 নম্বর প্রশ্নটা আছে, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি। কোন কন্যা? কেশবতী কন্যাকে দেখেনি। আচ্ছা, পৃথিবীর কোনো পথ কেন এই কন্যাকে দেখেনি? তোমরা এটাও স্ক্রিনশট নিয়ে তোমরা একটু পড়ে নেবে, খুব সহজ আছে। ওই পাখি আমার চাই প্রফেসর। বক্তা কে? বক্তা হলো আলোচ্য উক্তিটির বক্তা হলেন চিলিয়ান বিখ্যাত জাদুঘর আর্গাস। কোন প্রসঙ্গে এই উক্তি? চিলির রাজধানী শহর সান্তিয়াগো আয়োজিত বিশ্ব পক্ষীবিজ্ঞানী সম্মেলনে করভাসের সামান্য ডেমনস্ট্রেশনের খবর স্থানীয় সংবাদপত্র ও কেরিয়েলে দল সান্তিয়াগোতে প্রকাশিত হয়। এই খবরে বিখ্যাত চিলিয়ান জাদুঘর আর্গাস করভাস সম্পর্কে জেনে উৎসাহী হয়ে ওঠে। সেই রাতেই প্রফেসর শঙ্কুর হোটেলের ঘরে আসেন। এখানে করভাসের বিশিষ্ট প্রতিভার খানিকটা পরিচয় পেয়ে তাকে অধিকার করার নগ্ন লোভ ও আগ্রহে উদ্ধৃত এই উক্তিটি করেছিল। আর্গাস অনেক অনুরোধের পরেও করভাসকে যখন শঙ্কু বিক্রি করতে চায় না, তখন আর্গাস সেই দিন রাতে তোমার হোটেল থেকে বিদায় নেয়। পরদিন দুপুরেই করভাস অরক্ষিত অবস্থায় রেখে প্রফেসর শঙ্কুর লাঞ্চ করতে যায় তখন সেই অবকাশেই কিন্তু হোটেল বয়দের হিপনোটাইজ করে তার ঘরে পৌঁছে যায় এবং সেলোফ্যানের বড় পকেটে করভাসের পুরো সিলভার ক্যাডিল্যাক গাড়িতে বহু দূরে উধাও হয়ে যায়। তুমি কি অলৌকিক যোগাযোগে বিশ্বাস করো না? এটা কিন্তু আর্গাসই বলেছিল। উক্তিটির প্রসঙ্গটি কার আর তার এই মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। এটা তোমরা পড়ে নেবে, এটা আলোচনা করছি না, স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা, এবার শেষের যে প্রশ্নটা রয়েছে দেখো, সেটা সারাংশটা আমি তৈরি করে দিয়েছি। তোমরা এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, বুঝতে পেরে যাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।